মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিটি প্রাইমারি স্কুলে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার আশ্বাস। মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া। ভারতের কাছে পুরোপুরি জিম্মি দেশ। অভিযোগ মির্জা ফখরুলের। সস্তা জনপ্রিয়তার জন্যই বিএনপির ভারত বিরোধিতা বলেছেন মাহবুবুল হানিফ। 14 দিনের আত্মগোপন শেষে অফিস করলেন ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী উপজেলা চেয়ারম্যান লাকি। আলোচিত সাদেক এগ্রোর খামার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ। চলতি অর্থবছরে $6 বিলিয়ন রপ্তানি কমার শঙ্কা। কারখানায় পর্যাপ্ত গ্যাস বিদ্যুতের অভাব আর ব্যাংক থেকে সরকারের বেশি ঋণ নেওয়াকে দুষছেন ব্যবসায়ীরা। ঢাকায় প্রতি বছর পানির স্তর নিচে নেমে যাচ্ছে 2 থেকে 3 মিটার করে। যে কোনো সময় রাজধানীতে ভূমিধসের আশঙ্কা বিশেষজ্ঞদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের মেধা মনন বিকাশে প্রাথমিক শিক্ষাকে সুষম জনকল্যাণমুখী প্রযুক্তি নির্ভর করা হবে। কম্পিউটার ল্যাব হবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়া প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনার কথাও বলেন তিনি। শুধু পাঠ্যপুস্তক নির্ভর নয়, শিশুদের মেধা মনন বিকাশে নতুন শিক্ষাক্রমের পরিকল্পনার কথাও বলেন প্রধানমন্ত্রী। বিএনপির শাসনামলে বারবার শিক্ষার হার কমে যাওয়ার কথাও উঠে আসে শেখ হাসিনার বক্তব্যে। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রাথমিক স্কুল শিক্ষক, প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক জয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের উদ্যোগ সফলতা তুলে ধরে প্রাথমিক শিক্ষার বিকাশে সরকারের নতুন পরিকল্পনার কথা জানান। যে আমরা একটা সুষম জনকল্যাণমুখী সার্বজনীন মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেবো এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। এছাড়া বিএনপি শাসনামলে কিভাবে শিক্ষাক্ষেত্রে বারবার দেশ পিছিয়ে পড়েছিল সে কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে 5 বছর পরে যখন আবার 2009 সালে সরকার আসি, তখন দেখলাম যে আমাদের সাক্ষরতার হার আবার ওই 65.5 থেকে কমে আবার সেই 44-45 নেমে গেছে। কারণ মাঝখানে 8 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, 2001 বিএনপি আসে, এরপরে তত্ত্বাবধায়ক সরকার, কাজে ওই অবস্থা দাঁড়ায়। এরপরে আমরা এই 2009 সরকার আসার পর থেকে এখন যে পদক্ষেপ নিয়েছি, তাতে আমাদের সাক্ষরতার হার আমরা আমাদের এই মাত্র কিছুদিন আগে যে হিসাবটা বেরোলো, এর আগে ছিল 76.8 ভাগ, এখন সেটা দেখা যাচ্ছে প্রায় 78 ভাগে উন্নীত হয়ে যাচ্ছে। জাতির পিতার নির্দেশিত পথেই সরকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ক্ষুদে শিক্ষার্থীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পদ্মা সেতু নির্মাণের জন্য নেয়া ঋণের 7ম ও 8ম কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য গৃহীত ঋণের 7ম ও 8ম কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থ সচিবের কাছে প্রায় 315 কোটি টাকার চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হওয়া 32,605 কোটি টাকার পুরোটা সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়ে অর্থ বিভাগের সঙ্গে ঋণ চুক্তি অনুযায়ী 1% সুদ সহ 35 বছরের ঋণের টাকা ফেরত দেবে সেতু কর্তৃপক্ষ। ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী প্রতি অর্থ বছরে 4টি কিস্তিতে মোট 140 কিস্তিতে সুদ আসলে অর্থ বিভাগকে ঋণের টাকা পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ।
মেগা প্রকল্পের আসল পরিশোধের জেরে গত 11 মাসে বৈদেশিক ঋণ পরিশোধের রেকর্ড $3 বিলিয়ন বেশি পরিশোধ করতে হয়েছে সরকারকে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে 2023 সালের জুলাই থেকে 2024 সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ তার বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছে মোট ঋণ পরিশোধ করেছে $3.068 বিলিয়ন। গত অর্থ বছরের একই সময়ে সুদ ও আসল মিলিয়ে বাংলাদেশ পরিশোধ করেছিল $2.467 বিলিয়ন। ইআরডি জানায় গত অর্থ বছর থেকেই বৈদেশিক ঋণের আসল পরিশোধের চাপ বেড়েছে। আগামী অর্থ বছরগুলোতে পরিশোধের পরিমাণ ক্রমান্বয়েই বাড়বে। অন্যদিকে বাংলাদেশকে বাজার ভিত্তিক ঋণের জন্য উচ্চ সুদ পরিশোধ করতে হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে সরকার। ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বেগম জিয়ার সাজা দীর্ঘায়িত করতেই সাজা স্থগিতের চালাকির আশ্রয় নিয়েছে সরকার। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সুপারিশ করলেও প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না। সেই গণতন্ত্রের জন্যই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন এবং কারাগারে রয়েছেন, এখন বন্দী অবস্থায় আছেন। প্রতিদিনই তাকে মৃত্যুর সঙ্গে লড়তে হয়। এখানে আরেকটা চালাকি আছে, 6 মাস করে সাজা স্থগিত করছে। তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটাকে আরেকটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। আজকে দেশের বেগম খালেদা জিয়ার গণতন্ত্র, এ দুটো সিনোনিমাস এক, এটাকে পার্থক্য করা যাবে না। যদি দেশের নেত্রীকে আমরা মুক্ত করতে পারি, গণতন্ত্রকে মুক্ত করতে পারবো। মির্জা ফখরুল বলেন, ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হলেও এসব বিষয়ে কোনো কথাই বলেননি প্রধানমন্ত্রী। জনগণের স্বার্থের বাইরে কাজ না করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেঈমানি করবেন না, মানুষকে বোকা বানিয়ে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। কি এনেছেন আপনারা এবার ভারত থেকে সফর করে? পানির কথা কোথাও নেই। উপরন্তু যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ, হচ্ছে যে তারা তিস্তা প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখবো কোনটা ভালো হয়। ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যায়। আমরা সব বোকা মানুষগুলো তো এই দেশে বাস করি। পক্ষান্তরে যেটা করেছে যে তিস্তার পানির সমস্যা, যেটা বন্টনের যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করলেন, অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যার সমস্যা হইল না, অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা হইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরি ভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছে। বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিরোধী দলকে দমাতে সরকার বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামে বিভিন্ন আদালতে 5টি মামলায় হাজিরা শেষে অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির লাখ লাখ নেতাকর্মী আদালতের বারান্দায় দিন কাটাচ্ছে, কিন্তু তারা কেউ হতাশ নয়। দেশের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারা সবাই বদ্ধপরিকর। বিচার বিভাগকে ব্যবহার করে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন আমির খুরশু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বিএনপি ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরির চেষ্টা করছে। দলটি সবসময় পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে রাজনীতিতে টিকে থাকতে চায়। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জনশুমারি ও গৃহ গণনা রিপোর্টের মোড়ক উন্মোচন এবং মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় যোগদান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। হানিফ আরও বলেন, ভারত বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র, তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। রাজনীতির স্বার্থে বিএনপি ভারত বিরোধিতার স্লোগান তুলছে। বিএনপি তো সবসময়
একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে টিকে থাকতে চায় রাজনীতির মধ্যে, যে ভারতের কি বেশি দেওয়া হয়েছে সেটা যদি ক্যাটাগরিক্যালি যদি বলা বা স্পেসিফিক যদি বলতো যে হ্যাঁ এই বেশি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তার একটা সতর্ক হতো। এটা এখন বিএনপি একটা সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট তোলার একটা চেষ্টা করতেছে। আমি বলি এই ধরনের অযৌক্তিক কথা বলে লাভ নেই। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বিএনপি। খালেদা জিয়াকে মাইনাস করে তারা তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে বাসায় থাকার সুযোগ দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী। অতীতে খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কোনো আন্দোলন করেনি, ভবিষ্যতেও করবে না বলেও মনে করেন তিনি। কামরুল আরও বলেন, আর কোনোদিন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি কেন রাজনৈতিক দল নয় মন্তব্য করে বিএনপি যাতে কখনো বিরোধী দলেও না থাকে সেই প্রত্যাশা করেন তিনি। নির্বাচন বর্জন করে রাজনীতি হয় না বলেও মনে করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। অবশেষে খোঁজ মিলল ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকির। আত্মগোপনে থাকার 14 দিন পর আজ নিজ কার্যালয়ে যান তিনি, তবে এড়িয়ে যান সাংবাদিকদের। স্বামীর মতো অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ছাগলকাণ্ড ভাইরাল হওয়ার পর থেকে আত্মগোপনে যান সদ্য সাবেক রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। 14 দিন পর বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ে আসেন তিনি। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অংশ নেন আসন্ন এইচএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায়। তবে সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি লাকি। এ সময় অফিসের বাইরে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে বের হলে সাংবাদিকরা কথা বলতে চাইলেও এড়িয়ে যান তিনি। ঈদুল আজহার 3 দিন আগে সর্বশেষ অফিস করেন লায়লা কানিজ। ছাগলকাণ্ডের পর থেকেই উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ জনসম্মুখে আসেননি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে স্থানীয় এক নেতার হাত ধরে রাজনীতিতে আসেন লাকি। এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। আছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বেও। স্বামীর মতো তার বিরুদ্ধেও রয়েছে জোর করে জমি দখলের নানা অভিযোগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের নামে বেনামে থাকা সব অস্থাবর সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। আবেদনের প্রেক্ষিতে কাজী আবু মাহমুদ ফয়সাল সহ 14 জনের 87টি ব্যাংক হিসেবে থাকা 6 কোটি 96 লাখ টাকা ফ্রিজ করেছেন আদালত। পাশাপাশি ফয়সাল সহ 7 জনের নামে থাকা 15টি সঞ্চয়পত্রে থাকা 2 কোটি 55 লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। ফয়সালের স্ত্রী আফসানা সহ 4 জনের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। দুদকের পক্ষ থেকে আবু মাহমুদ ফয়সালের সম্পদের বিস্তারিত বিবরণ আদালতের কাছে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নাম সহ আত্মীয় স্বজনের নামে 700টির বেশি হিসেব খোলেন তিনি। উদ্দেশ্য অপরাধ লব্ধ আয়ের উৎস গোপন করা। ছাগলকাণ্ডে আলোচিত সাদেক এগ্রোর খামার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উত্তর সিটি কর্পোরেশন। সাদেক এগ্রোর পক্ষে কয়েকজন দাবি করেন, খালের অবৈধ জায়গার ব্যাপারে তারা কিছু জানতেন না। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আইন মেনে রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। ঈদুল আজহায় সাদিক এগ্রোর 15 লাখ টাকার ছাগল কেনার ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। ছাগল ক্রেতা ইফাতের সূত্র ধরে বেরিয়ে আসে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির ফিরিস্তি। এই স্রোতে বেরিয়ে আসতে থাকে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের বিভিন্ন অপকর্মের ঘটনা। রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকেই টিনের ঘর, রিকশার গ্যারেজ সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে থাকে লোকজন। এ সময় তারা বলেন, ঘর ভাড়া ও বিদ্যুৎ বিল তাদের কাছ থেকে আদায় করত স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এইসব ভাই কথা কইছে আর ওই পাশের মুক্তাফা কথা কইছে।
না আমি লিখে মানে হারা কাগজ করে যা বিদ্যুৎ আলারা কাইটা দিত আমরা হ্যাগো কাছে কয়ে রয়েছি আমরা তো গরিব মানুষ আমগো তো এখানে কাগজপত্র নাই গা কিছু নাই গা তাহলে যেহেতু বিদ্যুতের টাকা এই জায়গার এক লোক নিত ওরা তো এতখানে এখানে খারাপ দেখছে এখন দেখি না ওর নাম হইল খোকন। সকাল 10টায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন বেলা 12টায়। পরে কাগজপত্র অনুযায়ী সাদেক এগ্রোর অফিস ও ছাগলের খামার উচ্ছেদ শুরু হয়। এক পর্যায়ে সাদেক এগ্রোর কয়েকজন কর্মকর্তা বলেন, কোনো চিঠি না দিয়ে অলৌকিক ক্ষমতা বলে উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন। সাদেক এগ্রো তো ল্যান্ড ওনার থেকে ভাড়া নিছে, ল্যান্ড তো সাদেক এগ্রোর না। এখানে যতগুলো প্রতিষ্ঠান আছে সাদেক এগ্রোর ঘর আছে, একটা তো সাদেক এগ্রোর না। আমরা তো জানি না যেটা ভেঙে ফেলবো, কারণ আমরা তো আছি ভাই এখানে তো আমাদের স্থাপনা, আমাদের স্থাপনা তো হচ্ছে বাড়িওয়ালার। আমরা এখানে যেহেতু আমাদের মালামাল আছে তো আমাদের মালামাল আমাদেরকে করবে না। 10টা মিনিট সময় দেন, 10টা মিনিট সময় দিল না ভাই কেন? এটা নিশ্চয়ই কোনো চাল আছে, এই চাল করে কোনো কিছু হবে না, সাদেক এগ্রোর কিছুই হবে না। সাদেক এগ্রোর পেছনে থাকা রিক্সা গ্যারেজ ও ঘর বুলডোজার দিয়ে দুমড়ে মুচড়ে দেয় উচ্ছেদ অভিযানে থাকা কর্মীরা। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলেন, জোর করে কোনো কিছু উচ্ছেদ করা হচ্ছে না। খামারের মালিককে আমরা আগে সতর্ক করেছি, চিঠি দিয়েছি, ঈদের আগেও বলেছি বৈধভাবে এটা উচ্ছেদ করা হচ্ছে। এখানে কোনো অলৌকিক ক্ষমতা, এখানে কোনো ইন্টেনশন, কোনো কিছু ইন্টেনশনালি কোনো কিছু করা হচ্ছে না। খালের জায়গা দখলমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানায় উত্তর সিটি কর্পোরেশন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দেশে দুর্নীতির পরিমাণ আগের চেয়ে যথেষ্ট কমেছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বলেছেন, দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আওতাধীন দপ্তর ও সংস্থার 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, এর খোঁজ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতি বরদাস্ত না করার অঙ্গীকার করে তিনি বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত হয় এতে। চাকরিরত অবস্থায়ও অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া হয়। তাজুল ইসলাম বলেন, দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, জাপান সবাই যুদ্ধ করে, তাই কেউ বলতে পারবে না উন্নত দেশে দুর্নীতি নেই। সাদেক এগ্রোর বিরুদ্ধে এতদিন পরে অভিযান কেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যখন যেটা নজরে আসে তখন সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় আগের চেয়ে জলাবদ্ধতা অনেক কমেছে, তবে বিচ্ছিন্নভাবে এখনো কিছু স্থানে জলাবদ্ধতা হয় বলে স্বীকার করেন তিনি। দেশটাকে উন্নতির লক্ষ্যে মানুষের স্বপ্ন পূরণের জন্য দুর্নীতি একটা বড় ধরনের প্রতিবন্ধক। অতএব দুর্নীতিকে আমরা কোনোভাবে প্রশ্রয় দেব না এবং দিই না, এই মানসিকতাটা আমাদের মধ্যে থাকতেই হবে। তো সেই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা আমাদের কাজ করব। আমাদের কাজ করতে গিয়ে যদি কোথাও কখনো কখনো দুর্নীতি আমাদের কাছে আমরা অবহিত হই, তাহলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। $6 বিলিয়ন কমতে পারে চলতি অর্থ বছরের রপ্তানি, ধারণা ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। ব্যবসায়ীরা বলছেন, দেশের অর্থনীতি একটি জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। দাম বাড়িয়েও কারখানায় পর্যায়ে সরকার প্রয়োজনীয় গ্যাস বিদ্যুৎ নিশ্চিত করতে পারেনি। বাজেটের অর্থের সংস্থানেও ব্যাংক থেকে বেশি ঋণ নেওয়া হয়েছে। এসবই বিনিয়োগ ও রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। চলতি অর্থ বছরে সরকার $62 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল। বছরের শেষ দিকে এসে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে, কারণ চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে আয় হয়েছে $51.54 বিলিয়ন, যা লক্ষ্যমাত্রার তুলনায় 8.47% কম। 6 থেকে 7 বিলিয়ন ডলারের একটা ঘাটতি হবে, যেটার সঙ্গে আমাদের লক্ষ্যমাত্রা ছিল। তার মানে এই বছর হয়তো আমরা আশা করেছিলাম যে $62 বিলিয়ন আমাদের রপ্তানি আয় হওয়ার কথা ছিল, সেটা হয়তো $55-56 বিলিয়ন হতে পারে আর কি। এই রপ্তানি প্রবাহে যদি চাঙ্গাভাব না আসে এবং যেটুকু রপ্তানি করা হচ্ছে বাইরে, সেটা যদি সময় মতো আমরা সেই রপ্তানি আয় ফিরে না আনতে পারি, তাহলে কিন্তু এই রিজার্ভের উপর আমাদের যে প্রেশারটা আছে সেটা হয়তো অব্যাহত থাকবে। রপ্তানি বাড়াতে গেলে আসলে যেহেতু বিনিয়োগ প্রয়োজন হবে, সেই রাস্তাটা যদি আমরা খুলে না রাখি, তখন আসলে প্রবৃদ্ধি অর্জন করাটা ডিফিকাল্ট হবে। ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স, যেটা ব্যালেন্স অফ পেমেন্ট, এটা আসলে এটার জন্য যেটা সবচেয়ে বেশি কাজে দেয়, সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার, এক্সপোর্ট এবং রেমিটেন্স। এখন যদি আপনার বিনিয়োগের উপরে একটু চাপ পড়ে, বিনিয়োগের প্রবাহ যদি কমে যায়, তাহলে এক্সপোর্টও কমবে, আপনার ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংও কমবে। রপ্তানি বাড়াতে ব্যবসা বাণিজ্যে
সহায়ক নীতি জরুরি বলছেন ঢাকা চেম্বার সভাপতি। রপ্তানির যে প্রবৃদ্ধি, সেখানে কিন্তু বড় ধরনের অনেকগুলো চাপ আছে, যেগুলো সরকারও রেকগনাইজ করে এবং চেষ্টাও করে, মানে করেছেন যে এগুলোকে কমানোর জন্য। যেমন একটা এক্সাম্পল দিই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দরকার, এনার্জি সরবরাহ দরকার, গ্যাসের সরবরাহ দরকার। এটা যদি, এবং এই করার উদ্দেশ্যেই কিন্তু দাম বাড়ানো হলো। কিন্তু দাম বাড়ানোর পরেও যদি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ না দেওয়া যায়, যদি গ্যাস সরবরাহ না করা যায়, তখন তো ওখানে একটা প্রোডাকশনের উপর একটা বড় ধরনের চাপ পড়ে। অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনীতি এখন রয়েছে চাপের মধ্যে। এই চাপ থেকে না বের হলে আমরা কিন্তু আগের যে প্রবৃদ্ধির গতিধারা সেখানে কিন্তু ফিরে যেতে পারবো না। হ্যাঁ, কাঠামোগত সমস্যা অনেক দিন ধরে হতে থাকে এবং সেগুলোকে যদি টাইমলি অ্যাড্রেস করা না হয়, তাহলে একটা সময় সেগুলো ঘনীভূত হয় এবং সমস্যাটাকে আরও জটিলতর করে তোলে। হ্যাঁ, এই কাঠামোগত সমস্যাগুলো কিন্তু আমাদের মধ্যে অনেক দিন ধরে ছিল। যেমন মনে করেন, রপ্তানি খাতে আমাদের বৈচিত্র্যকরণ নাই, মানে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আমাদের নাই। আমরা একটা প্রোডাক্টের উপরে মোটামুটি আমাদের রপ্তানি নির্ভর করে। এটা আমরা অনেকদিন ধরে জানি, গত প্রায় 30 বছর ধরে এটা আমরা জানি। মেগা প্রকল্পের ঋণে আসল পরিশোধেও ব্যয় বেড়েছে সরকারের। যদিও ডলার সংকট কাটাতে সরকার বিভিন্ন দাতা সংস্থার দ্বারস্থ হচ্ছে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। প্রতি বছর যে হারে ঢাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে, তাতে যে কোনো সময় ঢাকায় ভূমিধসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, পানি উত্তোলন ও নগরায়নের কারণে বৃষ্টির পানি ভূগর্ভে যেতে না পারায় প্রতি বছর পানির স্তর নিচে নেমে যাচ্ছে 2 থেকে 3 মিটার করে, যা 9 থেকে 10 ফিটের মতো। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বাড়ছে নগরায়ন, বাড়ছে তাপমাত্রা, সেই সাথে বাড়ছে পানির চাহিদা। ঢাকার পানির চাহিদা এখন 210 থেকে 260 কোটি লিটার, উৎপাদন সক্ষমতা আছে 280 কোটি লিটার। ঢাকার পানির সরবরাহের 66% ভূগর্ভস্থ উৎস থেকে মেটাতে হচ্ছে ঢাকা ওয়াসাকে, আর বাকি 34% পানির চাহিদা মেটাতে হয় নদীর পানি পরিশোধন করে। পানি উন্নয়ন বোর্ডের যৌথ গবেষণা বলছে, 1996 সালে ঢাকায় পানির স্তর ছিল 25 মিটারের নিচে, যা 2005 সালে নেমে গেছে 45 মিটারে, 2011 সালে 60 মিটার এবং 2023 সালে 75 মিটার। বিশেষজ্ঞরা বলছেন, 10-12 বছর পর এটা 132 মিটারে নেমে যেতে পারে। একটু জায়গা নাই যেটা থেকে মাটিতে পানি যেতে পারে, যার ফলে কিন্তু গ্রাউন্ড ওয়াটার লেভেলও ভয়াবহ রকম নিচে নামছে এবং ঢাকা শহরে প্রায় 2 থেকে 3 মিটার বছরে পানির স্তর, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এটা পরবর্তীতে আশঙ্কার জায়গা আছে যে সাবসিডেন্স বা ভূমিধস হতে পারে এবং এর ফলে কিন্তু আমরা দেখছি যে জীববৈচিত্র্য, প্রকৃতিতে প্রভাব পড়ছে। কারণ সারফেস ওয়াটার না থাকলে, আপনার গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে নেমে গেলে আশেপাশে পুকুর, খাল, বিল এগুলো শুকিয়ে যাচ্ছে। তবে 2029 সাল নাগাদ 67% পানির চাহিদা মেটাতে নদীর পানির উপর নির্ভর করতে চায় ঢাকা ওয়াসা। ভূগর্ভস্থ পানির উৎস হতে চাহিদা মেটানো হবে 33%। সেজন্য পদ্মা মেঘনা নদীর পানি পরিশোধন করে সরবরাহে জোর দিয়েছে ঢাকা ওয়াসা। পদ্মা থেকে তারা পানি আনবে, যে জায়গা থেকে পানি আনবে আমি দেখতে পাচ্ছি এখন থেকে 3-4 বছরের মধ্যে নদী আরো 3-4 কিলোমিটার পশ্চিমে সরে যাবে। তাহলে আমি যে পয়েন্টটার নদীর থেকে পানি আনার জন্য ব্যবস্থা করলাম, সেটা তো চর পড়ে যাবে। কাজে অনেক কিছু প্রশ্নবোধক চিহ্ন আছে। কয়েকদিনের মধ্যেই দেখবেন ঢাকাতে পানি সরবরাহের সমস্যা হবে, কারণ পদ্মা থেকে পানি আনতে পারছে না। ঢাকার চারপাশের নদীগুলোর দূষণের মাত্রা বেশি থাকায় পরিশোধন সম্ভব নয় বলেই পদ্মা থেকে পানি আনতে হচ্ছে, যা অনেকটাই ব্যয়বহুল। ঢাকার আশপাশে যে নদীগুলো রয়েছে, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা, এই নদীগুলোর পানি এতটাই দূষণীয় যে ঢাকা ওয়াসা এই পানি পরিশোধন করে আর নগরবাসীকে সরবরাহ করতে পারছে না। তারা এখন নির্ভর করছে পদ্মা নদীর পানির উপর, যার কারণে অনেকটাই ব্যয় বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই নদীগুলোকে দূষণমুক্ত করা যায়, একদিকে যেমন নগরবাসীর পানির চাহিদা মিটবে, অন্যদিকে নদীগুলোও বেঁচে যাবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বুড়িগঙ্গার তীর, ঢাকা।
চলতি বছর বাংলাদেশ থেকে 1300 ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কর্পোরেশন। দুইটি বেসরকারি রিক্রুটিং এজেন্সি এই কর্মী পাঠানোর কাজ পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর 1300 ড্রাইভার নেবে। তিনি বলেন, প্রতি বছর কমপক্ষে 2000 করে মোটরসাইকেল চালক ও ট্যাক্সি চালক যাবে এবং এই সংখ্যা আরও বাড়বে। প্রতিমন্ত্রী জানান, গত মাসে সংযুক্ত আরব আমিরাত সফরকালে সেখানকার প্রথম সারির 16টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেন তিনি। দুবাই ট্যাক্সির সঙ্গেও এই সময় বৈঠক হয়। এরই ফলশ্রুতিতে এরই মধ্যে দক্ষ কর্মী নিয়োগ শুরু করেছে দুবাই ট্যাক্সি কর্পোরেশন। বাংলাদেশ থেকে তারা এখন ট্যাক্সি ড্রাইভার নিবে, মোটরসাইকেলিস্ট নিবে এবং বৎসরে অন্ততপক্ষে কমপক্ষে 2000 একটা অর্গানাইজেশন এইভাবে অন্যান্য সংগঠন নিতেছে। সেই হিসাবে আমরা মনে করি যে সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের যে সুসম্পর্ক দীর্ঘদিনের, জাতির জনক বঙ্গবন্ধু সেটা শুরু করেছিলেন 1974 ইংরেজিতে, সেটা কন্টিনিউ আছে এবং কন্টিনিউ থাকবে। আরও প্রফেশনাল, আরও বিভিন্ন সেক্টরে আমরা মানুষ পাঠানোর ব্যবস্থা করতেছি। দেশের 27টি জেলায় রাসেলস ভাইপারের অস্তিত্ব পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় তুলনামূলক বেশি, এমন তথ্য উঠে এসেছে একটি গবেষণায়। তবে এ নিয়ে বিচলিত না হয়ে সতর্ক থাকার পাশাপাশি কাউকে রাসেলস ভাইপার কামড় দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। সাম্প্রতিক বহুল আলোচিত রাসেলস ভাইপার নিয়ে বৃহস্পতিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উঠে আসে রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপ ধ্বংসের কুফল। বক্তারা বলেন, দেশে 80 প্রজাতির সাপ আছে। মিডিয়ায় প্রচারের কারণে রাসেলস ভাইপার এখন সেলিব্রিটি। 2010 সালের গবেষণায় প্রায় বিলুপ্ত হওয়া সাপটি বন্যার পানিতে বাংলাদেশে ভেসে এসেছে বলে ধারণা তাদের। কয়েকদিনের মধ্যেই রাসেলস ভাইপার একটা সেলিব্রিটি সাপ হয়ে গেল। কিন্তু আসল ঘটনাটা কি? সত্যিকার অর্থে এই রাসেলস ভাইপার সাপের কামড়ের চেয়েও প্রতিদিন বা প্রতি বছরে অনেক বেশি লোক মারা যায় হচ্ছে যে অন্য সাপের কামড়ে। 2013 সালের আগে পর্যন্ত কিন্তু কোনো রিপোর্ট ছিল না যে রাসেল ভাইপার এনভেনোমিশন হয়েছে বা বাইট হয়েছে। তাহলে এই যে হঠাৎ করে 2013 সালে এই বাইট শুরু হলো কেন? একটা সাপ বা একটা প্রাণী বংশবিস্তার তখনই করতে পারবে যখন হচ্ছে তার চারপাশে প্রচুর পরিমাণ খাদ্য থাকবে। এই ফুড অ্যাবিলিটি তাদের বেড়ে গেছে। এই কারণেই হচ্ছে যে হয়তো এটা সংখ্যায় আস্তে আস্তে বাড়তে থাকলো। ইঁদুরের মধ্যে হারবার করে অনেক ধরনের জীবাণু, অনেক ধরনের ভাইরাস, প্লেগ থেকে শুরু করে ভয়াবহ সব জীবাণু ইঁদুরের মধ্যে থাকে। যেখানে সাপ এগুলি খেয়ে ফেলার ফলে ইঁদুর তো একদম ঘরের মধ্যে নিশ্চিন্তে আপনার আসতে পারে। সেই জন্য ইকোলজিক্যাল ব্যালেন্স কিন্তু সাপ তৈরি করে। সাপের বিরুদ্ধে বিপ্লব না করে আমরা মনে হয় যথাযথ চিকিৎসা ব্যবস্থাটা আমরা পৌঁছে দিয়েছি। প্রত্যেকটা উপজেলায় অ্যান্টিভেনম অ্যাভেলেবল করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে মেডিসিন বিশেষজ্ঞরা যথাযথ চিকিৎসা দিতে পারেন। সিমটোমেটিক এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট তারা দিচ্ছেন। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। প্রতিটি হাসপাতালে অ্যান্টিভেনম রাখা নিশ্চিত করতে বলেন। ভুল তথ্য গিয়েছিল মানুষের কাছে যে ভ্যাকসিন নাই, রোগী মারা গেছে। দয়া করে প্লিজ এই ভুল তথ্যগুলো দিবেন না। ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। রাসেল ভাইপারের অ্যান্টিভেনম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে আমরা আনার ব্যবস্থা করব, কিন্তু কোনো সময় আমি সংকট হতে দিব না। দেশে অ্যান্টিভেনম তৈরির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্ব ও দিক নির্দেশনা অনুযায়ী দেশের আকাশসীমার ওপর আগত যে কোনো হুমকি মোকাবেলায় পরিপূর্ণ সক্ষমতা নিয়ে প্রস্তুত বিমান বাহিনী। যশোরে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সময় দেশের মানুষের কল্যাণে জাতীয় স্বার্থে বিমান বাহিনীর সদস্যদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। বাংলাদেশ বিমান বাহিনীর 84তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি 2024 কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিমান বাহিনীর প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে 13 জন মহিলা অফিসার সহ 59 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমিশনপ্রাপ্ত অফিসারদের সম্মানসূচক তরবারি, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি ও কমান্ড্যান্টস ট্রফি সহ বিভিন্ন পদক দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সাফল্য কামনা করেন। সুদীর্ঘ প্রশিক্ষণ শেষে আজ তোমরা যে সাফল্য অর্জন করেছো তা নিঃসন্দেহে তোমাদের কঠোর পরিশ্রম, সুগভীর মেধা ও দৃঢ় মনোবলের যথাযথ পুরস্কার। বিমান বাহিনী একাডেমি থেকে যে প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছো তার যথাযথ অনুশীলন ও বাস্তব প্রয়োগের জন্য সদা সচেষ্ট থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব, দিক নির্দেশনা অনুযায়ী দেশের আকাশসীমার উপর আগত যে কোনো হুমকি বা আক্রমণের মোকাবেলা করতে বাংলাদেশ বিমান বাহিনী পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত রয়েছে। কমিশনপ্রাপ্ত অফিসার ক্যাডেটরা নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে পরিবার, বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমার পিতামাতা, আত্মীয় স্বজন এবং আমার সকল প্রশিক্ষক বৃন্দদের। সোর্ড অফ অনার আমাদের সকলের জন্য একটি গৌরবের প্রতীক এবং সম্মানের প্রতীক। এই সোর্ড অফ অনার এটি অর্জন করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমার বাবা একজন সামরিক কর্মকর্তা ছিলেন, আমার খুব ইচ্ছা ছিল তাকে যাতে আমি গর্বিত বোধ করাতে পারি। তো আমি আমার বাবা যখন আজকে আমাকে র্যাঙ্ক পড়ানোর সময় আমাকে স্যালিউট করলো, তো ওই জিনিসটা আমার সব থেকে বেশি চোখে পড়েছে। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনীর একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইট পাস্ট ও আকর্ষণীয় অ্যারোব্যাটিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সৈকত সাদিক, বাংলা ভিশন, যশোর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবার রাজধানী ঢাকায় সমাবেশ করবে বিএনপি। সেই সমাবেশের বিষয়ে অবহিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে দলটি। বৃহস্পতিবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনারের কার্যালয়ে যান। সেখানে লিখিত চিঠির মাধ্যমে পুলিশকে জানানো হয় বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়। বেগম খালেদা জিয়ার মুক্তি ও স্বাভাবিক রাজনীতির সুযোগ করে দেয় এই সমাবেশের উদ্দেশ্য। আমরা আগামী 29 জুন শনিবার বিকালবেলায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করব এবং আমাদের দৃঢ় বিশ্বাস প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমাদের দলের ঢাকা সিটিতে আশেপাশে যারা রয়েছেন সবাই অংশগ্রহণ করবেন এবং মিছিলের নগরীতে পরিণত হবে। এই আওয়াজ থেকে, এই সমাবেশ থেকে নতুন আওয়াজ তৈরি হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে বাধ্য হবে এই সরকার। সংসদ সদস্য আনার কিলিং মিশনে সরাসরি জড়িত 7 জনকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বুধবার গ্রেফতার মোস্তাফিজ ও ফয়সালকে নিয়ে বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জানান, শিমুল ভূঁইয়ার সঙ্গে মিলে এই 2 জনও সংসদ সদস্য আনারকে হত্যা করে। গ্রেফতার ফয়সাল ও মোস্তাফিজের 10 দিনের রিমান্ড চাইবে বলে সংবাদ সম্মেলনে জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। হত্যাকাণ্ড ও এর কারণ জানতে 2 জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়ে হারুন বলেন, এখনো আনার হত্যার মোটিভ সঠিকভাবে বলতে পারছে না তারা। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কারা এর সুবিধাভোগী তা আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আশাবাদী তিনি। আর মাস্টার মাইন্ড শাহিনকে আইনের আওতায় আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও জানান হারুন। বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনা বিশ্বের কাছে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর সেই অপরাধ কিছুটা কমলেও এখন ভিন্ন কৌশলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী নূর খান। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির 10ম সম্মেলন উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। নূর খান বলেন, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সময় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য নানা ধরনের অপরাধে জড়িত হয়। এসব বিষয়ে রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন মানবাধিকার কর্মী নূর খান। অনুষ্ঠানে আলোচকরা বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ও মানবাধিকার রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানেই মাঠে নেমে তরুণ যুবকদের ভূমিকা রাখতে হবে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কুমিল্লা অঞ্চলের বিমা গ্রাহকের মধ্যে 4 কোটি 81 লাখ টাকার বিমা দাবির চেক হস্তান্তর ও অর্থ বার্ষিক ব্যবসা
ক্লোজিং সভা 2024 অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লায় কোম্পানির নিজস্ব ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। এ সময় তিনি বলেন, কোম্পানির গ্রাহকদের টাকা আমানত, এই টাকা সঠিকভাবে ব্যবহার করে সময় মতো গ্রাহকদের হাতে লভ্যাংশ সহ পৌঁছে দেওয়াই কোম্পানির মূল লক্ষ্য। এখন থেকে পপুলার লাইফের গ্রাহকরা সরাসরি মোবাইল অ্যাপসের মাধ্যমে বীমার টাকা পরিশোধ করতে পারবে এবং সাথে সাথেই রসিদ গ্রাহক সব গ্রহণ করতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী ও ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিটি প্রাইমারি স্কুলে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার আশ্বাস। মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া, ভারতের কাছে পুরোপুরি জিম্মি দেশ, অভিযোগ মির্জা ফখরুলের। সস্তা জনপ্রিয়তার জন্যই বিএনপির ভারত বিরোধিতা, বলেছেন মাহবুবুল হানিফ। 14 দিনের আত্মগোপন শেষে অফিস করলেন ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী উপজেলা চেয়ারম্যান লাকি। আলোচিত সাদেক এগ্রোর খামার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ। চলতি অর্থ বছরে $6 বিলিয়ন রপ্তানি কমার শঙ্কা। কারখানায় পর্যাপ্ত গ্যাস বিদ্যুতের অভাব আর ব্যাংক থেকে সরকারের বেশি ঋণ নিয়ে আঁকে দুষছেন ব্যবসায়ীরা। ঢাকায় প্রতি বছর পানির স্তর নিচে নেমে যাচ্ছে 2 থেকে 3 মিটার করে। যে কোনো সময় রাজধানীতে ভূমিধসের আশঙ্কা বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।